আপনাদেরকে আবারও চেতনা চ্যানেলের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের পারস্পরিক যে বাণিজ্য চুক্তি এবং যে চুক্তিটা বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে রেখেছিল এবং জনসমক্ষে প্রকাশ করা নিষিদ্ধ করেছিল, কিন্তু আমাদের এনবিআর এর একজন সাহসী দেশপ্রেমিক কর্মকর্তা সেটা প্রকাশ করে দিয়েছিলেন, মুকুতুল হাসান, এবং তার পরিপ্রেক্ষিতে তার চাকরিটাকেও কিন্তু ইউনুস খেয়ে নিয়েছে। এবং এই চুক্তিটা এতটাই রাষ্ট্রবিরোধী এবং বাংলাদেশকে আমেরিকার গোলাম করার জন্য এই চুক্তিটা তৈরি করা হয়েছে। এবং এই চুক্তিটার ভিতরে কি কি ব্যত্যয় ঘটেছে এবং এই চুক্তির ভিতরে বাংলাদেশের কি কি স্বার্থ লঙ্ঘিত হয়েছে এবং বাংলাদেশ কিভাবে আমেরিকার একটা গোলাম রাষ্ট্রে পরিণত হবে, সেই জিনিসটা তুলে ধরার জন্য আপনাদের সামনে এইটাকে আমরা অনেকগুলো পর্বে ভাগ করেছি, কারণ একটা পর্বে দীর্ঘ আলোচনা এটা প্রচার করা সম্ভব না। এবং এই বিষয়টা যে বুঝেন তার জন্য আমরা আমাদের সাথে যুক্ত আছেন ইউকে থেকে প্রফেসর আরিফ খান, এবং আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ। আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা 3টা পর্ব শেষ করেছি, এটা 4র্থ নম্বর পর্ব, এবং এই পর্বগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রত্যেকটা সেকেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এখানে উপস্থিত করা হচ্ছে। তো দর্শক, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই চুক্তির ভিতরে আরেকটা ক্লজ রয়েছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল। মানে পোল্ট্রি এবং মিটের ক্ষেত্রে, মিট আমদানির ক্ষেত্রে একটা জিনিস আপনারা জানেন যে একটা প্রোডাক্ট যদি আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি, সেটার ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল থাকে, মানে ক্ষতিকর লেভেলের মাত্রা, মানে এটার ক্ষতিকর লেভেলের সর্বোচ্চ মাত্রা কত থাকতে পারে সেটার একটা লেভেল থাকে বা সেটার একটা মাত্রা থাকে। সেই মাত্রাটা যদি বেশি হয় সেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আর একটা যদি লেভেলের নিচে থাকে সেটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। তো আমাদের এখানে যে চুক্তিতে যে পয়েন্টগুলো বলা হয়েছে আপনারা দেখছেন, এটা চুক্তির 9 নম্বর পেজে আমরা দেখছি। আপনারা দেখেন 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিজ্ঞান ও ঝুঁকিভিত্তিক এমআরএল মানে হচ্ছে ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল প্রতিষ্ঠার গুরুত্ব স্বীকার করে। সেখানে বাংলাদেশের নিজস্ব এমআরএল নির্ধারণ করেনি, সেখানে বাংলাদেশের সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের সহনীয় মাত্রা বা নির্ধারিত এমআরএল গ্রহণ করবে। তার মানে হচ্ছে যেটাতে আমাদের বাংলাদেশ সরকার কোনো এমআরএল নির্ধারণ করতে পারেনি, সেখানে আমেরিকার লেভেলকে গ্রহণ করবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কোনো এমআরএল লঙ্ঘনের ঘটনাতে মানে ধরেন যে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে সে যদি মেইনটেইন না করে, বাংলাদেশ সত্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বর্ধিত ঝুঁকিভিত্তিক নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারবে। বাংলাদেশ দায়ী সত্তাকে অবস্থান ব্যাখ্যার সুযোগ দিবে। তার মানে শুধুমাত্র যে প্রতিষ্ঠানকে আমি ধরা খেলো তার বিরুদ্ধে আমরা নজরদারি বাড়াবো, ব্যবস্থা তখনও আসবে না, এবং ওই সত্তাকে তার এইটা কেন করলো সেটা ব্যাখ্যা করার সুযোগ দেবে, মানে তার বিরুদ্ধে শাস্তি না দিয়ে তাকে ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে। 3 নম্বর পয়েন্ট দেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কোন সত্তাকে কেবল একাধিক এমআরএল লঙ্ঘনের পরে এবং কেবল দায়ী সত্তার বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করবে। এটা হাইলি পয়েন্টেড, মানে সে যদি একাধিকবার এইটাকে লঙ্ঘন করে, একবার না, তাহলে কেবলমাত্র বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বা দায়ী করতে পারবে। আবার বলা হয়েছে শুধুমাত্র ওই প্রতিষ্ঠানকেই সামরিকভাবে আমেরিকার টোটাল প্রোডাক্টকে আমরা মানে এখানে নিষেধাজ্ঞা বা বলতে পারবো না যে তোমরা আবার এমআরএল টেস্ট করে আসো। তো এখন আমি প্রফেসর আরিফকে জিজ্ঞেস করবো, এই যে এমআরএল এর ঝুঁকি এবং এখানে যে শর্তগুলো দিয়েছে, এই শর্তের মাধ্যমে কি আমাদের এখানে এমআরএল লঙ্ঘন করা প্রোডাক্ট ঢুকে যাওয়ার সম্ভাবনা অত্যাধিক না? এটা যেটা আমাদের স্বাস্থ্য ক্ষতি করার জন্য খুব বেশি হবে। আমাদের জানেন যে আমাদের অসাধু কিছু কর্মকর্তা আছে যারা কিছু টাকার বিনিময়ে বলবে ঠিক আছে এটা এমআরএল ওকে আছে, লেভেল ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি পরিমাণ ঝুঁকির সম্মুখীন হতে পারি, এটাও যদি আপনি একটু বলেন। আমার মতে এটা অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে, যেহেতু বাংলাদেশে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম অনেক আগে থেকেই আছে, যে অ্যাডমিনিস্ট্রেশনে যে সিস্টেম লস কারেকশন যে প্রবলেমটা, যেটা সিস্টেম লস প্রবলেম, এবং এটার পরে যদি এই ধরনের কিছু লেভারেজ দেওয়া হয় এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, যেখানে আপনার এরকম অনেক রকমের করাপ্ট প্রসিডিওর থাকে, তাহলে তো মানুষের ঝুঁকি স্বাস্থ্য খাতে আরো বেড়ে গেল। স্পেশালি ফুড চেইন বাস্কেটে আমাদের যদি এই ধরনের টক্সিক ফুড আসার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তো মানুষ এই ধরনের টক্সিক ফুড সেল করে মানুষকে আরো স্বাস্থ্য খাতে ঝুঁকিতে ফেলে দিবে। আমি সেটাই মনে করছি।
আমি একটু আমাদের ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই। ফরিদ ভাই, আপনি দেখলেন মানে ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেলকে লঙ্ঘন করলে তাদের যে শাস্তি বা তাদেরকে প্রোটেকশনের যে লেভেলটা বলা হচ্ছে, এটা খুবই নিম্ন পর্যায়ের একটা প্রোটেকশন বলা হচ্ছে, যার মাধ্যমে আমরা দেখি যে বাংলাদেশের মানুষের আমেরিকান যে ফুডগুলো আসবে সেগুলো খেয়ে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার অনেক ধরনের প্রবণতা আছে, এবং প্রফেসর আরিফও তাই বলবে। আপনার কাছে আপনার মতামত একটু জানতে চাই, এক্ষেত্রে বাংলাদেশের মানুষ কোন ধরনের বিপদে পড়তে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার চেতনার দর্শকদের শুভেচ্ছা, এবং আমাদের তরুণ প্রফেসর ডক্টর আরিফ খানকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জাতীয় জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। আসলে এই বিষয়টা আমি পরশুদিন যখন তার সাথে ওই রেকর্ডে ওই দিন ছিলাম, এবং যেটা আপনি প্রচার করেছেন চেতনার মাধ্যমে, মানে অনেকে আমাকে ফোন করে জানিয়েছে আমাদের এটা তো আমাদের চিন্তারও বাইরে, এটা কেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলে না, পত্রিকায় লিখে না, লেখা আসে না। তো আমি যখন তাদের বললাম যে এটা হয়তো ভয়ে লিখে না, এমনি বললাম আর কি, তখন তারা বললো এটা তো রাজনৈতিক বিষয় না, কিন্তু তারপরেও কেন ভয় পায়। পরে প্রফেসর ডক্টর আরিফ খান সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেছে। আমি যদিও তার ব্যক্তিগত সম্পর্কে খুব একটা জানি না, বলতে পারিনি, কিন্তু আমাকে জামালপুরের প্রফেসর এবং কিছু তরুণ ছাত্র ছাত্রী এবং বৃহত্তর ময়মনসিংহ ঢাকার বেশ কয়েকজন এই বিষয়ে আরো জানতে চেয়েছিল, এই চুক্তি এবং এই জনস্বাস্থ্যের ব্যাপারে যে উদ্বেগের বিষয়টা কোথায়, এটা জানার জন্য অনেকবার ফোন দিয়েছে। আমি আপনাকে বলি, আমি বলেছি এগুলো তো আমি একাডেমিক বিষয়, তিনি তো এটা রিসার্চ করেছেন, তিনি একাডেমিক বিষয়গুলো তিনিই বলতে পারবেন, আমি তো এইভাবে পারবো না। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে আপনার এই কথাটা তুলে ধরবো। আমি মিস্টার প্রফেসর আরিফ খানকেও আমি আমার দৃষ্টি আকর্ষণ করব, যাতে তিনি এই বিষয়টা নিয়ে একটু বলেন। কেননা আমি পরিচিত হই, আমার বক্তব্যের চাইতে আপনার বক্তব্য গ্রহণযোগ্যতা বেশি, কারণ আপনি হচ্ছেন দলিল, আমি দলিল না, আমি প্রচারক, অর্থাৎ আমি আপনার মাউথ পিস হতে পারবো, কিন্তু আমি আপনার মাউথ হইতে পারবো না। তো স্পিকার হইতে পারবো, মাউথ পিস হইতে পারবো, কিন্তু বক্তা হইতে পারবো। যেটা বলছিলাম, আমি একবার বাংলাদেশের কয়েকজন ডাক্তার এবং কয়েকজন ব্যক্তি মিলে আমরা কিছু কাজ করা শুরু করেছিলাম বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে, যে কোথায় কোন ভাবে কিভাবে বিক্রি হয় এবং আমাদের ক্ষতি হয়। আমরা সেগুলো কিট দিয়ে পরীক্ষা করার পর জানলাম যে বাংলাদেশের খাদ্যের সিংহভাগ মানুষের স্বাস্থ্যের জন্য শতভাগ ঝুঁকিপূর্ণ। এবং এটা নিয়ে যখন আমরা কাজ করা শুরু করলাম, আমরা নিজেরা ঠিক আজকে যেমন আপনার সাথে কথা বলার সময় প্রাউড ফিল করতেছি, আমি আপনার সাথে যুক্ত হওয়ার কারণে আমি নিজেকে গর্বিত বোধ করতেছি যে আমি গণমানুষের স্বাস্থ্য বিষয়ক, গণমানুষের সুস্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলতেছি। আমি গর্বিত আপনার সাথে যুক্ত হতে পেরে। তেমনি ওই দিনও আমি গর্বিত অনুভব করেছিলাম, কিন্তু কি হয়েছিল জানেন? 6 মাস পরে আমাদের সেই গবেষণা এবং আমাদের যারা পৃষ্ঠপোষক ছিলেন তাদের সবাইকে নিষিদ্ধ করে দিয়েছে, বলছে এটা নিয়ে গবেষণা করা যাবে না। অর্থাৎ আমরা যে মিনারেল ওয়াটারটা খাই সেটা ভিতরে ঝুঁকিপূর্ণ। আমরা যাকে নিরাপদ মনে করে খাচ্ছি, মানে বদ্বীপ, পৃথিবীর একমাত্র বদ্বীপ বাংলাদেশ, সুপেয় পানির দেশ বাংলাদেশ, সেই দেশে আমরা 1/2 লিটার পানি খাই 20 টাকা 15 টাকায়। সেই দেশের মিনারেল ওয়াটার গুলো, তথাকথিত মিনারেল ওয়াটার গুলো আমাদের নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমি সায়েন্সের ছাত্র না, আমি ওইভাবে ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু তারা আমাদের যা কিটস দিয়ে পরীক্ষা করে জানালেন, বলে যে ফরিদ আপনি এগুলো চিন্তাই করতে পারবেন না, এগুলো কি ক্ষতি করতেছে। শুধু পানি না, মানে শুধু পানিতেই যদি এই ক্ষতি হয়, আমাদের ফল, মানে আমাদের নিজের দেশের কথা বলতেছি, এটা বিদেশের কথা বাদ, আমাদের দেশের ফল, আমাদের দেশের চাউলে পর্যন্ত মানে কেমিক্যাল দেওয়া থাকে। এমনকি আমি পরে চাউলের দোকানদারদের জিজ্ঞেস করছি, চাউলের আড়তদারকে জিজ্ঞেস করছি, চাউলের মেশিন অর্থাৎ যাদের যাদের চাতাল আছে, যারা চাউল সিদ্ধ করে, তাদেরকে জিজ্ঞেস, তারা বলছে হ্যাঁ আমরা কেমিক্যাল দেই। তাহলে দেশের মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে মানে যা আমরা চোখে দেখি আমরা প্রমাণ করতে পারবো, সেই জায়গায় বিদেশ থেকে যখন খাদ্য আনবে, সেটা যে কোনো দেশেরই নাম হোক না কেন, এমনকি সেটা যদি বেহেশতে থেকেও আসে, আর যদি সেটা মানুষের খাদ্যের জন্য ক্ষতি হয়, আমরা সেটা কেন গ্রহণ করব? তার উপর আবার দাম বেশি। এখন আপনি যেগুলো বললেন, এগুলো প্রমাণের জন্য আমাদের প্রফেসর ডক্টর আরিফ খানের মতো তরুণ প্রফেসরদের প্রয়োজন, তাদের একটা টিম প্রয়োজন, যারা এগুলো আমাদের নিয়মিত সচেতন করবে। আমি আপনাকে মানে আমার আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কোনো রাজনীতিকের চাইতে এই কাজটা যা করতেছেন তা জনগণের
বহুবিধ উপকার সাধন করতেছেন বা করার চেষ্টা করতেছেন। আমি আপনাকে স্যালুট করি এই কারণে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে আপনি ছাড়া আমি তো আর কাউকে দেখলাম না এই খাদ্য ঝুঁকি নিয়ে কথা বলতে। তারা শুধুমাত্র, আমিও বলি, শুধুমাত্র সার্বভৌমত্বের বিষয়টাই আমি বলি। কারণ আমি তো ওটা বুঝি না। আমি বলতে পারি না। জি এটা আমি গবেষণাও করি না, জি এইভাবে চিন্তাও করি নাই। জি, তা জি আমি ফরিদ ভাই, চাইবো এবার যে আরিফ আমরা খান এগুলো তুলে ধরতে। জি, জি জি ধন্যবাদ ফরিদ ভাই, আপনি খুব সুন্দরভাবে বলেছেন এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা কি করবে। আমি এই পয়েন্টে দেখেন, এরপরে যে পয়েন্টটা আসতেছে আমাদের সেটা হচ্ছে ইম্পোর্ট লাইসেন্সিং। আপনি নিচে দেখেন পয়েন্টে 7 নম্বর পেজেরই ইম্পোর্ট লাইসেন্সের ক্ষেত্রে আমি 2 নম্বর পয়েন্টটাকে একটু ধরছি। বাংলাদেশ খাদ্যপণ্য কৃষি পণ্য আমদানি ক্ষেত্রে আমদানি অনুমতি মানে ইম্পোর্ট পারমিট বা আগাম ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট প্রয়োজনীয়তা আরোপ করবে না। প্রফেসর আরিফ, আপনি এটা একটু পয়েন্ট আউট করবেন। সাথে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো 8 নম্বর এবং 9 নম্বর পেজে আমি যদি যাই, 9 নম্বর পেজে যে পয়েন্টটা বলা হয়েছে, এই দুইটা পয়েন্ট নিয়ে আপনি একটু কাইন্ডলি আমাদেরকে ব্রিফ করবেন, আমাদের দর্শকদের ক্লিয়ার করবেন। সেটা বলা হচ্ছে সেবা খাতে। সেবা খাতে বলা হয়েছে 2 নম্বর পয়েন্ট, আমি যেটা মনে করেছি এটা আমাদের আমাদের দিক থেকে এটা ব্যত্যয় হয়েছে। বাংলাদেশ বাধ্যতামূলকভাবে পুনঃবীমা হস্তান্তরের শর্তপ্রতি বাতিল করবে, যার মাধ্যমে মধ্যে রয়েছে বীমা কোম্পানিগুলোর জন্য কমপক্ষে 50% ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে পুনঃবীমা করার বাধ্যবাধকতা করা। এই দুইটা বিষয় দিয়ে আমাদের এই পণ্য আমদানি করতে গিয়ে আমাদের অর্থনীতি বা আমাদের অর্থনীতি কতটা ইনসিকিউর হচ্ছে, এটা আপনি যদি একটু বলেন, কারণ আপনি অর্থনীতি মানুষ, আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, প্লিজ। জি, ইম্পোর্টের ব্যাপারে এলসির যে ব্যাপারটা মানে লেটার অফ ক্রেডিট, এটার সাথে কিন্তু পিএসআই মানে প্রি শিপমেন্ট ইন্সপেকশনটা জড়িত। আপনার যদি আপনার যদি একটা খাদ্য আপনি আমদানি করতে চান, ধরেন আমি ব্রাজিল থেকে চিনি নিয়ে আসবো কিংবা গম নিয়ে আসবো, ধরেন ইউরোপের কোনো কান্ট্রি থেকে খাবারগুলো আসবে, আসার সময় আমি যখন লেটার অফ ক্রেডিট মানে আমি যে এলসি করছি, এই এলসিটা তখনই হবে এলসি এট সাইট কিংবা এলসি এট লোডিং মানে বিএল হওয়ার আগে, বিল অফ লেডিং হওয়ার আগে যেটা করা হয় সেটা হচ্ছে প্রি শিপমেন্ট ভেরিফিকেশন। মানে এই খাদ্যটার মান কতখানি ভালো এটা ওইখানকার কিছু ইন্সপেকশন কিছু এজেন্সিজ আছে, সেগুলো আমরা চুজ করতে পারি যারা ইম্পোর্টার। এটা চুজ করে আমরা ওই এজেন্সির মাধ্যমে প্রি শিপমেন্ট ইন্সপেকশন করাবো এবং সেটা প্যাস হলে কিন্তু আমরা বিল অফ লেডিং আমরা গ্রহণ করব এবং সেটা তখন এটার পেমেন্টটা তখন গ্যারান্টি দেওয়া হবে। এখন যদি আমি বলি যে লেটার অফ ক্রেডিট অনার করতে হবে না, তার মানে কি প্রি শিপমেন্ট ইন্সপেকশন মানে আপনার শিপমেন্ট হওয়ার আগে এই প্রোডাক্টটার ইন্সপেকশন করার দরকার নেই। ইন্সপেকশন ছাড়াই আমার কোনো এজেন্সি ইন্সপেকশন ছাড়াই এই খাবারটা বাংলাদেশে চলে আসবে এবং আমাকে এটা পেমেন্ট দিতে হবে। এবার এটার পেমেন্টটা অনার করতে হবে আর কি। এটার কোনো ইন্স্যুরেন্স হবে না। এই খাবার যদি আস্তে আস্তে খাবার যদি দেখা গেল অনেক সময় 3-4 সপ্তাহ যে ধরে যে শিপমেন্টে এটা খাবারটা আসবে, খাবারটা যদি মানগত ব্যাপারগুলো বৈশিষ্ট্য যদি নষ্ট হয়, তারপরেও কিন্তু এটার ইন্স্যুরেন্স এখানে আসার পরে একটা যেটা হয় পোস্ট শিপমেন্ট ইন্স্যুরেন্স, যে এখানে পৌঁছানোর পর পোর্টে আরেকবার ইন্সপেকশন করা হয় যে প্রি শিপমেন্ট ইন্সপেকশনের সাথে পোস্ট শিপমেন্ট ইন্সপেকশনটা এটা ম্যাচ করে কিনা। তো এই ব্যাপারগুলো যদি সম্পূর্ণ অ্যাভয়েডই করা হয়, তাহলে তো আমরা মানে যে কোনো একটা খাবার শিপে তুলে দিয়ে আমাদের দেশে পৌঁছে যাবে আর আমাদের ব্যাংকে বাধ্য করা হবে এটার খাবারের পেমেন্টটা দিতে আর কি। জি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বীমার ব্যাপারটা যেটা বলা হয়েছে, বাধ্যতামূলক পুনঃবীমা হস্তান্তর শর্তাবলী বাতিল করবে। মানে বীমার ব্যাপারে হ্যাঁ, বলা হচ্ছে বাংলাদেশ বাধ্যতামূলক পুনঃবীমা হস্তান্তর শর্তাবলী বাতিল করবে, যার মধ্যে রয়েছে বীমা কোম্পানিগুলোর জন্য কমপক্ষে 50% ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে পুনঃবীমা করার বাধ্যবাধকতা। এই যে এই সেম জিনিস ওই যে আমি যে বললাম যে এই খাবারটা আসার সময় এই শিপের বীমা করা হয় মানে ইন্স্যুরেন্স করা হয়। আমি যদি একটা 50 কোটি টাকার একটা শিপ নিয়ে আসি, খাবার 50 কোটি টাকার খাবার, সেটা প্রায় 15 কোটি টাকার ইন্স্যুরেন্সে করা হয়, যেটা খাদ্যমান ওই ইন্স্যুরেন্স কোম্পানি বীমা কোম্পানি এটা ঝুঁকি নেবে। এখন যদি এই জিনিসগুলো বাতিল করা হয় তাহলে তো আমার আমি এই পেমেন্টটা পাবো না। আমার যদি আসার পরে দেখা যায় মানে যে খাদ্যমানটা ঠিক না, তার মানে দাঁড়াচ্ছে যে আপনার প্রথম আমি একটা বীমা করলাম প্রথম লটে, সেকেন্ড লটে যখন আমি আবার আসবো পুনঃবীমা করা আবার লাগবে না, ব্যাপারটা এটাই না, দাঁড়াচ্ছে। হ্যাঁ, মানে এবং ওটার ইন্স্যুরেন্স, হ্যাঁ, এবং এটার ইন্স্যুরেন্স ব্যাকআপ থাকবে না। আমার খাবারটা যদি নষ্ট খাবার দেয় এটা আমাকে নিয়ে নিতে হবে, কারণ এই বীমার ইন্স্যুরেন্স কোম্পানি যেটা করে যে খাদ্যমান ঝুঁকিতে থাকলে ওইটা ওরা শিপমেন্টটা ফিরিয়ে নিয়ে দেয় এবং ওটার টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যদি এটা না করা থাকে তাহলে তো আমরা এটার এই ইন্স্যুরেন্স যে পয়সাটা পাবো না, যে ক্লেমটা পাবো না।
জনাব ফরিদ শুনলেন যে দুইটা পয়েন্টে আমরা বললাম যে আমাদের একটা হচ্ছে যে বীমা করাটা বাধ্যতামূলক না, মানে কোনো বীমা যেটা আমি যদি আজকে যদি লুজার হই সেই লুজারের কোনো কাভারেজ আমি পাবো না। এবং তারপর আবার বলা হচ্ছে যে কোম্পানিগুলোর 50% বীমা অবশ্যই বাংলাদেশের বীমা সাধারণ বীমা কর্পোরেশন দিয়ে করতে হবে। আর একটা বিষয় বলা হয়েছে যে এই একটু আগে যেটা আমি বললাম যে আপনি লেটার অফ ক্রেডিট, আপনি প্রফেসর আরিফ যেটা বললো, সেই জিনিসগুলো যে আমাদের সামগ্রিক ব্যত্যয় ঘটিয়েও আমেরিকার কাছ থেকে আমার এই প্রোডাক্ট নিতেই হবে, মানে এতটা গোলাম তাদের কাছে আমরা কেন হয়ে যাচ্ছি? আমি বিশ্বাস করেন, আমি যখন আপনাদের কথা শুনতেছিলাম আমি কিন্তু ভাবতেই পারতাছি না একটা গভর্নমেন্ট এই ধরনের চুক্তি করতে পারে। মানে মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমি নিজেকে এত বোকা মনে করতেছি যেগুলো আমরা জানি আমি জানি না। এগুলো আমি কেন জানলাম না এই ঘটনাগুলো? আমাকে অপরাধ বোধ কাজ করতেছে, আমার মনে হচ্ছে আমি অপরাধী। না, আপনাকে তো জানতে দাও, আপনাকে তো দূরের কথা ভাই, জনগণকে কাউকেই জানতে দিতে চায় না এবং গোপন রেখেছিল। ভাগ্যক্রমে আমাদের একজন দেশপ্রেমিক কর্মকর্তা এনবিআর সেটা প্রকাশ করে দিয়েছে বলে আমরা আজকে দেখাতে পারছি। জি জি জি, আসলে সেই কর্মকর্তাকে আমাদের ধন্যবাদই জানাতে হয় যে তিনি আমাদের এত বড় উপকারটা করেছেন, যার জন্য প্রফেসর আরিফ খান সরাসরি বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে পারতেছেন। কিন্তু আমি কি অবাক হয়ে যাই জানেন, যে এই কাজ এইগুলো নিয়ে তো কথা বলবে আমাদের রাজনৈতিক নেতারা। আজকে প্রফেসর আরিফ খান যেটা বলছে এই কথাগুলো বলবে এই দেশের বিএনপির মির্জা ফখরুল সাহেব, তার বলার কথা, রিজভী সাহেবের বলার কথা। আপনি দেখেন এরা কেউ বলতেছে না। আমি বললাম তো আমাদের কথায় মানুষ ইনফ্লুয়েন্স হবে না। হ্যাঁ, তারা সচেতন, তারা হয়তো গুরুত্ব দিয়ে নিবে। কিন্তু আমার কথা, আপনার এডিটর হিসেবে আপনার যে উপস্থাপনা, প্রফেসর হিসেবে আরিফ খান সাহেবের যে গবেষণা, এগুলো বা ক্রিটিসিজম যেভাবে সামনে, আসলে তো এটা ক্রিটিসিজম না, এটা হচ্ছে সামনে তুলে ধরা, তথ্য দেওয়া। আপনি তো ক্রিটিসিজম করতেছি না, আমরা জিনিসটাকে তুলে ধরতেছি এবং আমাদের কত বড় বিপদ সতর্কবাণী আপনি দিচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার দেশে খাদ্য ধন্যবাদ। ইন্সপেকশন চলবে না, আমার দেশে খাদ্য আসবে, কোনো ইন্স্যুরেন্স থাকবে না, এবং যারা এগুলো করবে তাদের কোনো কৈফিয়ত থাকবে না। আমরা কি এটা কি দেশে বাস করি নাকি আমরা গিনিপিগ হয়ে গেলাম? পুরো বাংলাদেশের জনগণকে এভাবে গিনিপিগ না, বানানোর অধিকার? আপনি জি বলেন। জনাব ফরিদ ভাই, আপনি একদম একদম সত্য কথা বলেছেন। এই যে বিষয়গুলো বলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, দেখেন আপনি বিএনপি, জামাত, এনসিপি, তারা নাকি দেশপ্রেমিক। তাহলে আজকে তাদের কণ্ঠ কোথায়? আজকে কেন তার ভয়েস রেজ করছে না? তাহলে আমরা যেটা দাঁড়াচ্ছি, তাহলে দর্শকের কাছে আমি প্রশ্ন রাখলাম যে দর্শক, আপনাদের কাছে বিচারের ভার রইলো এইগুলোকে বিচার করার, যে তারা কি দেশপ্রেমিক কিনা, এই দলগুলো কি দেশপ্রেমিক কিনা। তো আমাদের এই পর্বটা, এই পর্বটা এখানে আমরা শেষ করবো। আমরা পরবর্তী পর্ব আবার যাব। দর্শক আপনারা জানেন যে এই চুক্তিটা একটা বড় চুক্তি এবং এখানে অনেকগুলো ব্যত্যয় ঘটেছে যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং সেটা একটা এপিসোডে আমাদের তুলে ধরা সম্ভব হচ্ছে না, আমরা একাধিক এপিসোডে আপনাদেরকে তুলে ধরছি। সুতরাং আপনারা এখানে আমাদের প্রত্যেকটা এপিসোড দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে আপনাদের জানার জন্য। এবং আপনারা এটা জানার পরে আপনারা বলবেন ইউনূসকে কি জবাব দিতে হবে, সেটা আপনারাই রাজপথে নেমে হোক আর যেভাবেই হোক আপনারা এটা দায়ভার নেবেন। কারণ এটা যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে এটার দায়ভার আপনারাও এড়াতে পারবেন না। ধন্যবাদ ফরিদ ভাই এবং ধন্যবাদ প্রফেসর আরিফকে এই পর্বে উপস্থিত থাকার জন্য।